রুমাইশা গিয়ে বেঞ্চে বসতেই ওর বান্ধবী সালিমা আর আফিফা এসে বসলো ওর দুই পাশে। আর বাকি মেয়েগুলো ওকে আশপাশ থেকে ঘিরে ধরলো, আর ছেলেগুলো উৎসুক হয়ে ওদের পাশের সারিতে বসে রইল। মেয়েরা রুমাইশাকে কি প্রশ্ন করে আর রুমি কি উত্তর দেয় সেটা শোনার জন্য। রুমাইশা এদের সবাইকে এইভাবে ঘিরে ধরতে দেখে চোখ কুঁচকে তাকিয়ে বলল, কি? সালিমা পাশ থেকে খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, তুই ওই বোটানি স্যারের গাড়িতে কেমনে গেলি? তোকে লিফট দিয়েছে নাকি রাস্তা থেকে? বাকিরাও চুপ করে রুমাইশার দিকে তাকিয়ে রইল উত্তর শোনার জন্য। রুমাইশার এমনিতেই মেজাজ খারাপ, তার ওপর এদের এভাবে ঘিরে ধরায় প্রচন্ড বিরক্ত হলো ও। ছোট করে বলল, না, লিফট দেয়নি। সামনে থেকে মারিয়া নামের একটা মেয়ে খোঁচা মেরে বলল, তাহলে কি স্যার তোর বাড়িতে গিয়ে তোকে গাড়িতে উঠিয়ে নিয়ে এসেছে? বাড়ি গিয়ে বলেছে নাকি যে, রুমাইশা কাদের, চলো আমার গাড়িতে করে তোমাকে কলেজে নিয়ে যাই, কষ্ট করে অন্য গাড়িতে উঠতে হবে না? বলে মুখ চেপে হাসলো ওরা কয়েকজন। রুমাইশা ওদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে উত্তর দিল, না সেটাও নয়। রুমাইশার এমন ঠান্ডা উত্তরে মারিয়া দমে গিয়ে বাঁকা চোখে তাকিয়ে বলল, তাহলে কি আকাশ থেকে স্যারের গাড়িতে পড়েছিলে নাকি? রুমাইশার রাগ হলো খুব, নিজেকে যথাসম্ভব সংযত রেখে শক্ত গলায় বলল, যেখান থেকেই পড়ি তাতে তোর কি অসুবিধা? সে কৈফিয়ত তোকে দিতে হবে কেন? রুমাইশার উত্তরে মারিয়া মুখ বাঁকিয়ে পেছন ঘুরিয়ে ভিড় ঠেলে নিজের বেঞ্চের দিকে এগোলো, আর যেতে যেতে বিড়বিড় করে বলল, দেমাগি বড়লোক ছেলে দেখলেই গলায় ঝুলে পড়ার ধান্দা। অন্য কেউ মারিয়ার একথা শুনতে না পেলেও দূর থেকে সে কথা স্পষ্ট শুনল রুমাইশা। আর শুনেই রাগের চোটে দাঁতের দাঁত পিষে গেল ওর। এতক্ষণ পেছনের বেঞ্চের সাথে পিঠ ঠেকিয়ে বসেছিল ও, কিন্তু এবার সোজা হয়ে বসলো। বসেই কঠিন গলায় বলে উঠল, মারিয়া, কি বলছিস তুই আমাকে? আবার বল। মারিয়া থতমত খেয়ে গেল, কিন্তু দমে গেল না। পেছন ফিরে বলল, বলেছি তোর দেমাগ বেশি, আর সাফওয়ান স্যারকে বড়লোক পেয়ে স্যারের গলায় ঝুলে পড়ার ধান্দা করেছিস। মিথ্যা বলেছি আমি? মারিয়ার কথা শুনে আঁতকে উঠল সবাই। ডিপার্টমেন্টে বলতে গেলে সবাই রুমাইশাকে যথেষ্ট ভদ্র আর মার্জিত মেয়ে বলে জানে। ক্লাসের ছেলেদের সাথে ওর খুব প্রয়োজন ছাড়া কোনো কথা হয় না। এখনো পর্যন্ত কলেজের কোনো ছেলে ওর মুখ খোলা দেখে না। আর সেই রুমাইশাকে এমন কথা বলাই বাকিরাও মারিয়ার উপর ভয়ানক চটে গেল, কিন্তু সেই সাথে ওদের মুখে দেখা গেল উদ্বেগের ছাপ। রুমাইশা ফার্স্ট ইয়ারে থাকাকালীন কলেজের কোনো এক ছেলে নিজের সাথে রুমাইশাকে জড়িয়ে গুঞ্জন ছড়িয়েছিল, যার কিছুই রুমাইশা জানত না। সেই ছেলেকেও ভালোভাবে চিনত না পর্যন্ত, আর তাতে ভয়ানক রেগে গিয়েছিল রুমাইশা। সেই ছেলেকে ভরা ক্লাসে সবার সামনে প্রচন্ড আকারে ধমকেছিল ও, আর এরপর ডিপার্টমেন্টের হেডের কাছে নালিশ দিয়ে যত মানুষের সামনে সেই ছেলে ওকে জড়িয়ে বাজে কথা বলেছিল সে সবাইকে ডেকে উপস্থিত করে ছেলেকে দিয়ে ক্ষমা চাইয়েছিল ও। সেই কথা কেউ ভোলেনি, তাই আজ মারিয়ার কপালে কি আছে সেটাই ভাবছে সবাই। নীরবে ওরা রুমাইশার দিকেই তাকিয়ে আছে, ও কি রিয়াক্ট করে সেটা দেখার জন্য। রুমাইশা মারিয়ার দিকে শকুনি দৃষ্টিতে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর বলল, আমি সাফওয়ানের বৈধ এবং কাগজে কলমে বিবাহিত স্ত্রী। আমি কারুর আবাসিক হোটেলে 500 টাকায় বিক্রি হওয়া সুগার বেবি নই। এই কথাটা মাথায় রাখবি। আর ফার্দার আমার সম্পর্কে কোনো ধরনের কোনো বাজে কথা বললে আমি ভুলে যাব যে তুই একটা মানুষ। কুত্তা পিডান পিডায়ে রাস্তায় ফেলে রাখবো, মনে থাকে যেন। রুমাইশার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল সবাই। একে তো রুমাইশা বলেছে যে ও সাফওয়ানের বউ, আর তার উপর আবার মারিয়ার এমন সত্য বলেছে যা সবাই জানতো, কিন্তু কেউ কখনো বলতে সাহস করেনি, কারণ ও যার সাথে রিলেশনশিপে আছে সে খুবই ডেঞ্জারাস পারসন, নেতাগিরি করে আর যাকে তাকে মেরে হাত পা ভেঙে বসে। রুমাইশার কথা শুনে ওপাশ থেকে ছেলেগুলা এতক্ষণ যা একটু ফুসফাস করছিল সেটাও বন্ধ হয়ে গেল। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। রুমাইশার এমন উত্তরে বাকিরা খুশি হলো, কিন্তু ভয়ও পেল, কারণ সেদিনও মারিয়া অকারণে একটা ছেলেকে মার খাইয়েছে ওর বুড়ো বয়ফ্রেন্ডকে দিয়ে। সে এখন হসপিটালে ভর্তি। রুমাইশার উত্তর শুনে মারিয়া বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। এমন অপমানে চোখে পানি এসে গেল ওর। রাগে রিরি করতে শুরু করলো ও, তারপর বেরিয়ে গেল রুম থেকে। মারিয়া চলে গেলে বাকিরা রুমাইশার দিকে উদ্বেগের দৃষ্টিতে তাকালো, কিন্তু রুমাইশা সেসব উপেক্ষা করে
আবার নিজের জায়গায় বসে পড়ল। সালিমা আর আফিয়া এসে আবার ওর পাশে বসে চিন্তিত গলায় বলল, দোস্ত, তুই ওকে কথা বলতে গেলি কেন? জানিসই তো ও কেমন। এক্ষুনি গিয়ে ওর বুড়ো মাস্তানকে খবর দিয়ে ডেকে আনবে কলেজে, দেখিস। রুমাইশা নিশ্চিন্ত মনে বই খাতা বের করতে করতে বলল, যা করতে চাই করতে দে, আমি কাউকে ভয় পাই না। আগে হলে পেতাম, কিন্তু এখন আমার একটা বর আছে, তাই আমি পৃথিবীর আর কাউকে পরোয়া করি না, বলে মুচকি হাসল রুমাইশা। নেকাবের আড়াল থেকেও সে হাসিটা স্পষ্ট হলো। সালিমা, আফিফা ছাড়াও আরো কিছু মেয়ে এসে রুমাইশাকে ঘিরে বসে পড়ল, সাফওয়ানের সাথে কিভাবে কি করে বিয়ে হলো তাই শোনার জন্য। কিন্তু রুমাইশা সাফ সাফ বলে দিল, এখন কোনো কথা নয়, স্যার নোটস দিয়ে বেরিয়ে গেলে তখন বলবে। সবাই সেই সময়টার জন্য উৎসুক হয়ে বসে রইল। কিন্তু ক্লাস শেষে বাঁধল বিপত্তি। ক্লাস শেষ হওয়ার আগ মুহূর্তে মারিয়া সহ বেশ কয়েকজন লোক ডিপার্টমেন্টের বিল্ডিংয়ে ঢুকলো, তারপর সোজা ডিপার্টমেন্টের হেডের রুমে দিকে এগোলো। ক্লাসরুম থেকে দেখা গেল তাদের বারান্দা দিয়ে যেতে। আর তার খানিক পরেই ডেপ্টের ক্লার্ক এসে খবর দিল রুমাইশাকে ডিপার্টমেন্টের হেড ডেকেছেন। রুমাইশা সহ বাকি সবাই আজ করতে পারল ডাকার কারণটা। ওরা একবার করে সবাই রুমাইশাকে দেখলো। ওদের সবার মুখেই উদ্বেগ পরিলক্ষিত হলো, কিন্তু রুমাইশা স্বাভাবিকই থাকলো। স্যারের থেকে অনুমতি নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে ডিপার্টমেন্টের হেডের রুমের দিকে এগোলো ও। আর আসন্ন বিপদ আজ করতে পেরে সালিমা আর আফিয়া স্যারের থেকে অনুমতি নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে সোজা বোটানি ডিপার্টমেন্টের দিকে এগোলো। রুমাইশা স্যারের রুমে ঢুকে দেখলো মারিয়া স্যারের সামনে দাঁড়িয়ে ফ্যাস ফ্যাস করে কাঁদছে, আর ওর পাশে গলা উঁচু করে বীরদর্পে দাঁড়িয়ে আছে মারিয়ার কথিত বয়ফ্রেন্ড, এলাকার পাতি নেতা, মধ্যবয়সী বেটে খাটো মারুফ ভাই। রুমাইশা ঢুকে স্যারকে সালাম দিল। ডিপার্টমেন্টের হেড তখন রুমাইশাকে বলল, রুমাইশা কাদের, তোমাকে তো আমি খুব ভদ্র মেয়ে বলেই জানি, তুমি যে কাউকে এইরকম কথা বলবে সেটা আমি ভাবতেও পারিনি। তুমি ওকে এমন নোংরা কথা কেন বলেছ, তার কৈফিয়ত দাও, অ্যান্ড ওর কাছে ক্ষমা চাও। রুমাইশা মারিয়ার দিকে একবার তীক্ষ্ণ নজর দিয়ে স্যারকে ঘটনাটা খুলে বলার প্রস্তুতি নিল। এদিকে সালিমা আর আফিয়া দুজনে মিলে বোটানি ডিপার্টমেন্টে গিয়ে খুঁজতে খুঁজতে সাফওয়ানের ক্লাসরুম বের করলো। সাফওয়ান দাঁড়িয়েছিল দরজাতেই, পরীক্ষা দেওয়ারত ছেলে মেয়েদের গার্ড দিচ্ছিল। সালিমা আর আফিয়া এসে সাফওয়ানের সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, স্যার, আপনার সাথে আমাদের একটু কথা ছিল। এদেরকে আগে কখনো না দেখে ভ্রু কুঁচকে গেল সাফওয়ানের। গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, জি বলুন, শুনছি আমি। সাফওয়ান কলেজের সমস্ত ছেলে মেয়েদের সাথে আপনি করে কথা বলে, এবারও তার ব্যতিক্রম ঘটল না। সালিমা কিছুক্ষণ ইতস্তত করে বলল, স্যার, রুমাইশাকে ডিপার্টমেন্টের হেড ডেকে পাঠিয়েছে। রুমাইশার নাম শুনে সাফওয়ানের কুঁচকে যাওয়া কপাল আবার সোজা হলো মুহূর্তেই। সালিমাকে কারণ জিজ্ঞেস করলে সালিমা ঘটনার সূত্রপাত থেকে সব বলে দিল। সব শোনার পর সাফওয়ানের কপাল আবারও কুঁচকিত হলো। সালিমাকে বলল, ঠিক আছে, আপনি ক্লাসরুমে যান, আমি আসছি এক্ষুনি। সালিমা আর আফিয়া বোটানি ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে আবারও নিজেদের ডিপার্টমেন্টে এলো। যিনি ক্লাস নিচ্ছিলেন তিনি ততক্ষণে বেরিয়ে গেছেন। সালিমা আর আফিয়া ক্লাসরুমে ঢুকতেই সবার ভেতরে গুঞ্জন শুরু হলো। চাপা কণ্ঠে সবাই নিজেদের ভেতর আলোচনা করতে থাকলো রুমাইশার সাথে আসলেই কি হতে চলেছে সেই বিষয়ে। ডিপার্টমেন্টের হেডের রুমে এখন উত্তেজিত অবস্থা। মারুফ নামের লোকটা খুব হম্বিতম্বি করছে। ওর চেলাবেলাগুলো দরজা আটকে দাঁড়িয়ে আছে। ডিপার্টমেন্টের হেডের দিকে আঙুল তুলে সে রাগী গলায় বলল, আমি এখনই এর একটা বিহিত চাই, নইলে এই মেয়ের ওপর কিন্তু আমার হাত উঠে যাবে, তখন আপনারা কিছুই বলতে পারবেন না। আমার প্রেমিকাকে পতিতা বলার সাহস কোথায় পায় ও? ওকে এক্ষুনি ক্ষমা চাইতে বলুন। ডিপার্টমেন্টের হেড বললেন, দেখুন মিস্টার মারুফ, দোষ এখানে দুজনেরই সমান। আর ঝামেলাটা যতদূর আমরা দুজনে শুনেছি শুরু করেছে মারিয়া, তাই রুমাইশার ক্ষমা চাওয়ার কোনো কারণ দেখি না। আর তাছাড়া সে যথেষ্ট ভদ্র মেয়ে। মারিয়া ওকে যে কথাটা বলেছে সেটা বলাও তো ওর উচিত হয়নি, সুতরাং কেউ কারোর কাছে ক্ষমা চাইবে না। আপাতত দুজন দুজনের ভেতরকার দ্বন্দ্ব মিটিয়ে ফেলুক। কিন্তু মারুফ শুনল না। সে রুমাইশাকে সহ ডিপার্টমেন্টের হেডকে ধমকাতে লাগলো। আর রুমাইশা মাথা উঁচু করে নির্বিকার হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। সালিমা আর আফিয়ারা
যখন ক্লাসে আলোচনা করতে ব্যস্ত তখনই সাফওয়ানকে এই বিল্ডিংয়ে ঢুকতে দেখলো ওরা। সাফওয়ানের চোখ মুখ ঢাকা থাকায় মুখের অভিব্যক্তি বোঝার উপায় নেই, কিন্তু হাত দুইটা মুষ্টিবদ্ধ ওর। আর সেই সাথে হাতের কবজির উপরিভাগের শিরাগুলো অদ্ভুতভাবে ভাসমান। সাফওয়ানকে দেখেই ওদের গুঞ্জন থেমে গেল। বড় বড় পা ফেলে বিশালাকার সাফওয়ানকে ওরা ডিপার্টমেন্টের হেডের রুমের দিকে হেঁটে যেতে দেখলো। আর সাফওয়ান ওদের আড়াল হতেই আবার শুরু হলো গুঞ্জন। ডিপার্টমেন্টের হেডের রুমে তখন মারুফ লোকটা সমানে গলা উঁচিয়ে ধমকে চলেছে, আর ডিপার্টমেন্টের হেড তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছে অনেকক্ষণ ধরেই, কিন্তু মারুফ কিছুই বুঝতে চাইছে না। তার একটাই কথা, রুমাইশাকে এখনই মারিয়ার কাছে ক্ষমা চাইতে হবে, সেটাও পায়ে পড়ে। রুমাইশা ঠায় দাঁড়িয়ে আছে, কোনো দিকে তাকাচ্ছে না। ওর মুখে কোনো ভীতির ছাপ নেই, মাথাটা উঁচু করে সামনে তাকিয়ে আছে ও। ওর হয়ে ডিপার্টমেন্টের হেডের ওকালতি দেখেছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমন সময় মারুফ ডিপার্টমেন্টের হেডকে বাদ দিয়ে সোজা রুমাইশার সাথে কথা বলতে এগিয়ে এলো। তারপর বলল, এই মেয়ে, তুমি এক্ষুনি মারিয়ার কাছে ক্ষমা চাইবে। এই মুহূর্তে ওর পা ধরে ক্ষমা চাইবে তুমি। যতক্ষণ না ক্ষমা চাইছো ততক্ষণ এই কলেজের বাউন্ডারির পার হতে পারবে না তুমি। কিন্তু রুমাইশার কোনো হেলদোল দেখা দিল না, আগের মতো হয়েই স্থির হয়ে তাকিয়ে রইল সামনের দিকে। মারুফ দাঁতে দাঁত চেপে বলল, কি বলছি কানে যাচ্ছে না তোমার? দেমাগ তো কম না তোমার? 5 মিনিট সময় দিলাম তোমাকে, ক্ষমা চাও ওর কাছে। 1 মিনিটও বেশি দেরি করলে এখানেই তোমার সর্বনাশ করব আমি। মারুফের চেলাবেলাগুলো রুমাইশার দিকে এগিয়ে এলো যেন কিছুটা। রুমাইশা নিজের জায়গা থেকে এক পাও নড়ল না, আর মাথাও নামালো না। রুমাইশার এমন নির্বিকার ভাবভঙ্গি দেখে তখন মারুফ যেন তেলে বেগুনে জ্বলে উঠল। রুমাইশার দিকে তেড়ে এসে বলে উঠল, এই মেয়ে, এক্ষুনি ক্ষমা চা তুই মারিয়ার কাছে, নইলে তোকে আজকেই মেরে পুঁতে ফেলবো। এমন সময় বাইরে থেকে একটা শক্ত গমগমে আওয়াজ ভেসে এলো, আমার স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলুন।